ম্যাচ জেতায় স্ট্রাইকাররা, কিন্তু একটা শিরোপা জেতায় ডিফেন্ডাররা। এই বিখ্যাত উক্তিটা একজন বিখ্যাত কোচ, যার নাম স্যার অ্যালেক্স ফার্গুসন। সেই কোচের যে উক্তিটা, সেটা কতটুকু যুক্তিযোগ্য বা কতটুকু সঠিক, সেটার একটা বাস্তব দৃশ্য দেখা যায় বাংলাদেশ দলে আসলে। যে বাংলাদেশ দলের ডিফেন্স লাইনের কারণেই বারবার পিছিয়ে পড়ছে, হতাশ করছে সমর্থকদের। হামজা চৌধুরী, সমিত সোম, এরা দলে আসার পর থেকেই বাংলাদেশ ফুটবলে যে একটা ফুটবলের জোয়ার উঠেছে, একটা নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ থেকে শুরু করে ফুটবল ফেডারেশন, এমনকি ফুটবলাররাও, তারাও স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ এবার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। কিন্তু সেই ডিফেন্ডারদের ভুলেই সেই মূল পর্বের স্বপ্নটা আপাতত স্বপ্নই থেকে গেল। কিন্তু বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে, অন্তত পক্ষে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতে অন্তত পক্ষে তাদের উপরে থেকে এই এশিয়ান কাপ বাছাই পর্বটা শেষ করার। আজকে বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সবুজ, এবং আপনাদের সাথে আছি আমি তৌফিদুল ইসলাম। সবুজ, বাংলাদেশের ডিফেন্স লাইন বরাবরই আমরা দেখছি, ভারত ম্যাচ, হংকংয়ের সাথে দুটো ম্যাচ হয়েছে, আমরা এই ম্যাচগুলোতে হামজারা আসার পর থেকে ডিফেন্স লাইনটা আসলে কতটুকু শক্তিশালী হয়েছে বলে মনে করেন? আমি একটু আপনার কাছে প্রথমে ওভারঅলে জানতে চাইবো, হামজা আসার পরের ইফেক্টটা ডিফেন্স লাইনে কেমন পড়েছিল? হামজা আসার পরে প্রথম যে ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ একটা গোলও হজম করে নেই ভারতের বিপক্ষে, ভারতের মাটিতেই। সেই ম্যাচটায় বাংলাদেশ মোটামুটি একটা পজিটিভ দিক ছিল বাংলাদেশের জন্য। কিন্তু এর পরের ম্যাচগুলো, যার মধ্যে দুটা ম্যাচই বাংলাদেশ খেলেছে নিজেদের ঘরের মাটিতে, সিঙ্গাপুরের বিপক্ষে এবং হংকংয়ের বিপক্ষে। দুটা ম্যাচেই কিন্তু বাংলাদেশ, যে হংকংয়ের বিপক্ষে 2টি এবং হংকংয়ের বিপক্ষে 4টি এবং সিঙ্গাপুরের বিপক্ষে 2টি, এই 6টি গোলই কিন্তু বাংলাদেশ হজম করেছে শুধু ডিফেন্ডারদের ভুলে। হামজা চৌধুরী আসলে আমরা যখন খেলা দেখি, তিনি মাঝে থাকেন, তিনি ডিফেন্সে নেমে আসেন, তিনি কিন্তু উপরে উঠে যান। তো একা হামজা চৌধুরীর পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না, কারণ বাংলাদেশের যে ডিফেন্ডাররা, তারা আসলে সেভাবে কিছুই করতে পারছে না। আমরা যতটা ক্রিকেটে দেখি, একজন ব্যাটসম্যান টি-20 ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, একজন বোলারকে টি-20 ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, কিন্তু ফুটবলে আসলে ডিফেন্স লাইনে একজনের পক্ষে আসলে করা সম্ভব না। আমরা যদি হামজা আসার পরে প্রথম তিনি যে ম্যাচটা খেলেছিলেন ভারতের বিপক্ষে, ভারতের মাটিতে, সেই ম্যাচটা বাংলাদেশ কোনো গোল হজম করেনি, সেখানে আপনি ডিফেন্ডারদের ভূমিকা কেমন দেখেছেন? সেখানে হামজা চৌধুরী, তিনি আসলে তাকে নিয়ে আসার পর তিনি যেভাবে ডিফেন্সে অবদানটা রেখেছেন, তিনি মাঝমাঠ থেকে একাধিকবার দৌড়ে এসে তিনি ডিফেন্সে এসে বল ক্লিয়ার করেছেন। এছাড়াও কিন্তু সুনীল ছেত্রীকে শুধু নিয়ে আসা হয়েছিল, হামজা চৌধুরী যেহেতু বাংলাদেশে খেলবেন, সুনীল ছেত্রীকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের ম্যাচের জন্য অবসর ভেঙে এনে। এবং সেই ম্যাচটায় কিন্তু হামজা চৌধুরী পুরোপুরি সুনীল ছেত্রীকে একদমই মার্ক করে রেখেছেন। আমার খুব সম্ভবত সময়টা মনে পড়ছে না, দ্বিতীয়ার্ধের কোনো একটা সময় একটা কর্নার কিক এসেছিল, সেই কর্নারটা সুনীল ছেত্রী হেড করেছিলেন, এবং একটা হেড যখন কর্নার থেকে হেড, অনেক স্পিডে কিন্তু বলটা যায়, সেখান থেকেও কিন্তু হামজা চৌধুরী সেই বলটা ফিরিয়ে দিয়েছিলেন, শোল্ডার দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, জায়গাও খুবই কম ছিল। এবং সেই সময় কিন্তু সুনীল ছেত্রী কিন্তু আবেদন করছিলেন হ্যান্ডবলের জন্য, হামজা চৌধুরী বেশ হাসছিলেন ওই সময়টায়, এবং প্রতিটা মুহূর্তেই একদম সুনীল ছেত্রীকে একদম বলা যায় যে পকেটে পুরে রেখেছিলেন কিন্তু হামজা চৌধুরী। ম্যাচের পরেও আসলে আমরা তার গোমরা মুখটাও দেখেছি, তবুও কিন্তু এই ম্যাচে বাংলাদেশ একাধিক ভুল কিন্তু করেছে, যার মধ্যে একটা ভুল ছিল খুব সম্ভবত ম্যাচের 27 মিনিটের দিকে, একটা সেট পিস থেকে একটা কিক নিয়েছিল ভারত। সেই কিকটার সময় যখন বলটা আসলো, খুব সম্ভবত ওখানে ছিলেন মোহাম্মদ হৃদয়, তিনি বলটা যেভাবে ক্লিয়ার করেছিলেন খুবই বিপজ্জনকভাবে, তিনি বলটা আসলো, তিনি বলটা ক্লিয়ার করলেন এবং তার বলটা লেগে একদম গোল লাইনের পাশ দিয়ে কিন্তু বলটা ছুটে গেল। 30 মিনিটে কিন্তু একটা প্রায় নিশ্চিত গোল পেয়েই যাচ্ছিল ভারত। লিস্টন কোলাচো তিনি একটা ক্রস বাড়িয়েছিলেন, যেটা পড়েছিল একদম ডি বক্সে, গোলমুখের সামনে কাছাকাছি জায়গায়। সেখানে সাদ উদ্দিন ছিলেন, তার কথা ছিল যে তিনি মার্ক করে রাখবেন উদাত্ত সিংকে, তিনি সেখানে করতে পারেননি, তিনি সেখানে পড়ে গিয়েছিলেন এবং তিনি একটা সুন্দর হেড করেছিলেন। বাংলাদেশের কপাল ভালো যে সেখানে শাকিল আহাদ তপু, বাংলাদেশের এই খারাপ সময়ের মধ্যেও কিন্তু আপনি যদি সোফা রেটিংটা চেক করেন, আপনি মনে হয় খুব সম্ভবত কিছুক্ষণ আগে চেক করছিলেন, সেখানে কিন্তু শাকিল আহাদ তপুর কিন্তু ভুলের সংখ্যা খুবই কম, তিনি কিন্তু এই ডিফেন্ডে বাংলাদেশকে ভালোই সার্ভিস দিয়েছেন। শাকিল আহাদ তপু তিনি গোলমুখ থেকে যদি বলটা না ফিরিয়ে দিতেন, তখন কিন্তু গোলটা হয়ে যেত। এবং আরও একবার কিন্তু লিস্টন কোলাচো তিনি বাম দিক দিয়েই আরও একবার আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন, সেখানে রহমত ছিলেন, খুব সহজেই তাকে বিট করে ফেললো লিস্টন কোলাচো। তখন হামজা চৌধুরী মাঝমাঠে ছিলেন, তিনি মাঝমাঠ থেকে দৌড়ে এসে সাথে সাথেই তাকে ফেলে দিয়েছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল খুব বড় একটা ফাউল বা হলুদ কার্ড হতে পারে, কিন্তু আসলে রেফারি সেটাকে ফাউলই ধরেনি, কি নিখুঁতভাবে তিনি বলটা ফিরিয়েছিলেন, পুরো একদম বলের মধ্যে ছিল, বলের ছিল।
ঠিক একই এই 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 বিষয়গুলোই আসলে এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু ভারতের বিপক্ষেও করেছে। বাংলাদেশের কপাল ভালো যে বাংলাদেশ সেই ম্যাচটায় আসলে গোল হজম করেনি। ভারত ম্যাচের পরেই ঘরের মাঠে ছিল সিঙ্গাপুর ম্যাচ, সেখানে বাংলাদেশের ডিফেন্ডারদের পারফরমেন্স কেমন দেখেছেন? সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচটা ছিল বাংলাদেশের মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা ম্যাচ, কারণ ওই ম্যাচ দিয়েই বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর খেলা ফিরেছিল এবং সেই ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 2টা গোল হজম করেছে। 2টাই ছিল ডিফেন্ডারদের ভুলে। প্রথম গোলটা যখন বাংলাদেশ খেলো, মাঝমাঠ থেকে একটা কিক এসেছিল এবং সেই কিকটা তারিক কাজী তিনি ব্লক করেছিলেন এবং তার পায়ে লেগে বলটা আসলে কিছুটা উপরে উঠে যায়। তখন সেই মুহূর্তে মিতুল মারবা তিনি আসলে ঠিকঠাক বলটা ক্লিয়ার করতে পারেন নাই, বলটা গিয়ে ফাঁকায় ছিলেন ইয়ং এবং তার কাছে যখন বলটা আসলো তিনি কিন্তু খুব সহজেই গোলটা দিয়ে দিলেন এবং বাংলাদেশ যে দ্বিতীয় গোলটা খেয়েছে এটা একদমই হাস্যকর একটা, মানে বাংলাদেশের ডিফেন্ডারদের কী লেভেলের বাজে অবস্থা এটাতে কিন্তু ফুটে ওঠে এই গোলটার সময়। এবং প্রথম গোলটার আরেকটা উদাহরণ টানতে হয়, ইয়ং যখন শটটা নিয়েছিলেন গোল মুখ বরাবর কিন্তু হামজা চৌধুরী দৌড়ে এসেছিলেন, তিনি গোলের মুখ থেকে বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, তার সর্বোচ্চ চেষ্টা। এটাও কিন্তু হামজার মানে প্রশংসার দাবিদার এবং ভক্তরা খুবই খুশি হয়েছিলেন। দ্বিতীয় গোলটার সময় ইকসান ফান্তি তার পায়ে যখন বল হৃদয় আসলেন তাকে বিট করার জন্য, তখন পেছনে সাদউদ্দিন, তার মুভমেন্ট দেখে মনে হচ্ছিল তিনি সেখানে কি দর্শক, মানে এরকম একটা মুভমেন্ট যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, পেছন থেকে গিয়ে যে একটু চাপ সৃষ্টি করবেন সেটাও তিনি করেনি। এবং ওই সময় কিন্তু সেকেন্ড পোস্ট যেটা মিতুল মারমা তো এগিয়ে এসেছিলেন, গোলের যে সেকেন্ড পোস্ট যেটা সেটা কিন্তু একদমই ফাঁকা ছিল। ওই সময়টায় তপু একদম হৃদয়ের পেছনে দাঁড়িয়ে, তার তখন উচিত ছিল যে তিনি এই দ্বিতীয় বারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, যেরকমটা আমরা প্রথম গোলটার সময় দেখেছিলাম যে হামজা চৌধুরী দৌড়ে এসেছিলেন সেকেন্ড বারে, সেখানে তপুও দাঁড়িয়ে আছেন এবং অনায়াসে কিন্তু গোলটা দিয়ে দিলেন। এবং ওই মুহূর্তে আমরা তপুকে দেখছিলাম তিনি হাত উঁচিয়ে অফসাইডের জন্য আবেদন করছেন, যেখানে বলটা বাঁচানো আসলে জরুরি ছিল, তিনি সেটা না করে অফসাইডের আবেদন করছেন। এবং এই দুইটা ভুলেই বাংলাদেশ 2টা গোল খেয়ে বসলো। পরে একটা গোল শোধ হয়েছিল কিন্তু বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। এরপরে আমরা বাংলাদেশ খেললো হংকংয়ের সঙ্গে। বাংলাদেশ হংকং ম্যাচটা নিয়ে বাংলাদেশের দর্শকের মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল, তারা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে ঢের এগিয়ে থাকার পরেও বিশেষ করে আমাদের প্রবাসী ফুটবলারদের জন্য, আমাদের দেশের ফুটবল প্রেমী যারা ছিল তারা একটা আশায় একটা স্বপ্নে বুক বেঁধেছিল যে আমরা হয়তো হংকংয়ের সাথে খুব ভালো একটা ফলাফল আনতে পারবো। শেষ পর্যন্ত এখানেও আমার মনে হয় ডিফেন্ডারদের ভুলেই শেষ পর্যন্ত আমরা সেটাও পারিনি। আসলে সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। এই হংকং ম্যাচে কিন্তু বাংলাদেশের একটা দুর্দান্ত একটা মোমেন্ট এসেছিল, হামজা চৌধুরী তিনি প্রথম একটা গোল করেছিলেন এবং সেই গোলটা করার পর এত সুন্দর একটা মোমেন্টে বাংলাদেশের পরে টানা 3টা গোল হজম করে বসলো। প্রথম গোলটা যদি আমরা আসি, ফয়সাল আহমেদ ফাহিম তিনি হচ্ছেন একজন ফরওয়ার্ড পজিশনে খেলেন, তিনি ডিফেন্স লাইনে এসে ওই বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন এবং তিনি হঠাৎ করে এসে কোথা থেকে যে মাথাটা বাড়িয়ে দিলেন ওই বলটায়, যেই বলটা খুব অনায়াসেই এভারটন ক্যামারগোর কাছে চলে গেল। তিনি আসলে কি বুঝে, তিনি যদি গোলমুখেই হেড করেন তাহলে তার এমন জোরে হেডটা করা দরকার ছিল বলটা গোল পোস্ট পেরিয়ে যাবে, তিনি এমনভাবে একটা হেড করেছেন খুব এভারটন কামারগোর কাছে গিয়ে পড়লো এবং তিনি সহজেই গোলটা দিয়ে দিলেন। এটা গেল প্রথম গোলটা এই ভুলে। দ্বিতীয় গোলটায় একটা ব্যাক পাস দিয়েছিলেন সোহেল রানা জুনিয়র, ওই মুহূর্তে তারিক কাজীকে তিনি একটা ব্যাক পাস দিয়েছিলেন, কিন্তু যে স্পিড এবং যে বনিবনা সেইটাও কিন্তু তিনি ঠিকঠাক করতে পারেননি। সেই বলটা চলে যায় কিন্তু মার্কিসের কাছে এবং তিনি অনায়াসেই সেই গোলটা দিয়ে দেন। এবং তৃতীয় গোলটা সবচেয়ে হাস্যকর, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আসলে বিভিন্ন গান আমরা দেখেছি যে তার দু পায়ের ফাঁক দিয়ে বলটা সাদের সেই 2 পায়ের ফাঁক দিয়ে তৃতীয় গোলটায় তিনি আসলে একটা জোন ব্লক করার চেষ্টা করছিলেন, সেখানে এভারটন ক্যামারগো তিনি কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার যিনি হংকং জাতীয় দলের হয়ে এখন খেলে থাকেন, তাকে ব্লক করার চেষ্টা করছিল এবং এভারটন ক্যামারগো তিনি আসলে দেখেছিলেন যে মার্কিস সেখানে ফাঁকায় আছেন এবং তার 2 পায়ের ফাঁক দিয়ে বলটা দিলেন এবং মার্কিস তিনি খুব সহজেই কিন্তু গোলটা দিয়ে দিলেন। এরপরে বাংলাদেশ কিন্তু আবারও 2 গোল শোধ করে মোরসালিন এবং সমিত সোমের সেই যে মুহূর্তটা আমরা সবাই লাফিয়েছিলাম, আমরা গ্রেট কামব্যাক, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করতে যাচ্ছে এবং এর পরেও আসলে বাংলাদেশ শেষ মিনিটে গিয়ে সেখানেও কিন্তু ডিফেন্ডারদের ভুল, সাদউদ্দিন তিনি বলটা ক্লিয়ার করতে পারেননি, সেখান থেকেও লাস্ট মিনিটে গিয়ে গোলটা খাওয়া, বাংলাদেশের হৃদয় ভাঙা এরকম একটা ম্যাচ। হংকংকে দেশের মাটিতে আমরা হারাতে গিয়েও হারাতে পারলাম না, ড্র করতে গিয়েও ড্র করতে পারলাম না, শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে এবং হংকংয়ের মাটিতে গিয়ে কিন্তু আমরা একটা ড্র দেখেছি, একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছি। সেখানে ডিফেন্ডারদের পারফরম্যান্স কেমন দেখেছেন? সেখানেও যদি একটা গোলই খেয়েছে বাংলাদেশ, সেটাও পেনাল্টি থেকে, বাকিগুলোর কথা আজকে নাই বলি, শুধু পেনাল্টি যেটা সেটার কথাই বলছি। পেনাল্টিটাও কিন্তু পেয়েছে একদম ডিফেন্ডারদের একদমই ভুলে, পেনাল্টি যদি উইন করে
খুব বড় ধরনের আক্রমণে আসছে কোনো দল, সেখানে গিয়ে যদি ট্যাকল করতে গিয়ে বা আটকাতে গিয়ে যদি পেনাল্টি পায়, সেটা হতেই পারে, মেনে নেওয়ার মতোই। কিন্তু একটা ব্যাকপাস দিয়ে সেই ব্যাকপাসটাকে একটা তালগোল পাকিয়ে একটা গোলের মৌকা তুলে দেওয়া অপোনেন্টের হাতে, এইটা আসলে কোনোভাবেও আসলে মেনে নেওয়া যায় না। তারিক কাজী সেখানে ছিলেন, তারিক কাজীর কাছ থেকে আমরা এই ধরনের ভুল খুব কমই দেখি। তার আসলে সেদিন কি হয়েছিল, তিনি আসলে তিনি কিন্তু কনসিস্টেন্স খুব ভালো পারফর্ম করে যাচ্ছেন এবং দীর্ঘ সময় থেকে বাংলাদেশের সেন্টার ব্যাকের পজিশনটা তিনি কিন্তু দখলে রেখেছেন। তিনি যখন বসুন্ধরা কিংসে খেলতেন, আমরা প্রিমিয়ার লিগও দেখেছি তার খেলা, জাতীয় দলও দেখেছি তার খেলা, এবং দুই জায়গাতেই আমরা তাকে খুব কনসিস্টেন্স পারফরমেন্স হিসেবে পেয়েছি। এবং বাকিরা যখন আসা যাওয়ার মধ্যে ছিল, কেউ ইনজুরিতে পড়েছেন, কেউ ব্যাক করেছেন, যেমন তবু বর্মন ইনজুরিতে ছিলেন, তারা এসেছেন, কিন্তু তারিক কাজী তার পজিশনটা ধরে রেখেছেন। এবং আপনি যেটা বলছিলেন একটু আগে সোফা স্কোর, আমরা কিন্তু সেটাও দেখেছি যে সোফা স্কোরে তার যে রেটিংটা কখনো 6-এর নিচে নামেনি, 6.2, 6.3, তারা কিন্তু এই পুরো পারফরমেন্সটা বিবেচনা করে রেটিংটা সাধারণত দিয়ে থাকে। তো সেইখানে আসলে তারিক কাজী যে পারফর্মটা করেছে, নিঃসন্দেহে পুরো বাংলাদেশ দলের সেন্টার ব্যাকটা সে একা হাতে সামলেছে। আসলে এই ম্যাচের যে একটা ভুল, এই একটা ভুলের মাসুলটা আপনি কত বড় হিসাব, মানে কত বড় করে তাকে দিতে হচ্ছে? কারণ বাংলাদেশ যদি ওই ম্যাচটা জিততো, কারণ বাংলাদেশ পরে এক গোল করেছিল, বাংলাদেশ যদি শুরুতে ওই পেনাল্টিটা গিভ না করতো, তাহলে কিন্তু বাংলাদেশ যদি ম্যাচটা জিততো, অন্তত বাংলাদেশের কাগজে কলমে তো এশিয়ান কাপের আশাটা টিকে থাকতো। আমরা তো ভারত ম্যাচ জিতে অন্তত এটা বলতে পারতাম যে আমাদের হাতে এখনো এশিয়ান কাপ খেলার টিকিট সুযোগটা আছে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের হাতে সেটাও নেই। বাংলাদেশকে এখন শুধু ভারতের বিপক্ষে জিততে হবে, যেহেতু প্রতিবেশী দেশ, এবং অন্তত ভারতের বিপক্ষে এগিয়ে থাকা যাবে, এটাই এখন অন্তত বাংলাদেশের ফুটবলের একটা অর্জন তো থাকতো, হংকং এর মাটিতে গিয়ে তাদের মাটিতে তাদেরকে হারানো একটা, তারা বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ এগিয়ে। আপনি সাদউদ্দিনের কথা বলছিলেন, সাদউদ্দিনকে আমরা লেফট ব্যাক খেলতে দেখছি, আদৌ কি সে লেফট ব্যাক? আমার মনে হতো সে তো মেকশিফট লেগ ব্যাক হিসেবে খেলছেন, এবং তার পজিশন আগে আপনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম এবং আপনি বলছিলেন সে উইঙ্গার হিসেবে খেলতেন। তো সাদউদ্দিনের মতো একজন ফুটবলারকে আমি লেফট ব্যাক খেলাচ্ছি, ম্যাচের পর ম্যাচ তাকে সুযোগ দিয়ে যাচ্ছি, কিন্তু পারফরমেন্সের বেলায় তাকে আমি জায়গা মতো পাচ্ছি না, কিংবা তার যতটুকু তার কাছ থেকে আমার এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না। তারপরেও তাকে খেলিয়ে যাওয়ার কারণ কি? সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যে একজন প্রবাসী ফুটবলার যিনি এসেছেন জায়ান, যার পজিশনটাও লেফট ব্যাক, এবং তিনি যতটুকু সময় সুযোগ পেয়েছেন, সম্ভবত লাস্ট ম্যাচে 25 মিনিট মাত্র সময় পেয়েছেন, হংকংয়ের বিপক্ষে ঘরের মাটিতে 25 মিনিট সময় পেয়েছেন, এবং এই 25 মিনিটে তিনি দেখিয়েছেন তিনি কতটুকু কি করতে পারেন, সামর্থ্যটা। তিনি ডিফেন্সে যেরকম কন্ট্রিবিউট করতে পারেন, তিনি উপরে উঠে আপনার উইং পজিশনেও খুব ভালো একটা সাপোর্ট তিনি দিতে পারেন। প্রথম প্রশ্নটা সাদউদ্দিনকে কেন এখন পর্যন্ত খেলানো হচ্ছে, আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কেন এই জায়ানকে পুরো ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে না? এটা যদি উত্তরটা দিতে হয়, আমাদের একজন সহকর্মী আছেন আশিক, তার ভাষায় আসলে বলতে হয়, কাবরেরার আসলে খুবই পছন্দের একজন ফুটবলার হচ্ছেন সাদ। এরকমটাই আসলে দেখে মনে হয় যে কেন তাকে, সাদের কাছ থেকে আমরা খুব বেশি এরকম কোনো মোমেন্ট পাইনি, যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ, সাদের কথা একটু বলতে হয়, তার কাছ থেকে আমরা খুব সম্ভবত 2019 সালে ম্যাচটা ছিল, তিনি ভারতের বিপক্ষে কিন্তু একটা গোল আছে তার, আমরা শুধুমাত্র সাদের কাছ থেকে ওই মোমেন্টটা ছাড়া বাংলাদেশের ফুটবলে আসলে তিনি কি করেছেন বা এরকম আমরা কোনো মোমেন্ট আমি আসলে খুঁজে পাচ্ছি না। দর্শকদের যদি কোনো মোমেন্ট জানা থাকে, একটু সাদের মোমেন্টটা আমাদেরকে জানাতে পারেন। কিন্তু তারপরও আসলে কাবরেরার কেন পছন্দের একটা ছাত্র সাদ, ম্যাচের পর ম্যাচ তাকে খেলিয়ে যাচ্ছেন। আমরা জায়ান আহমেদকে দেখেছি হংকংয়ের বিপক্ষে 25 মিনিট খেলেছেন, এবং এই 25 মিনিটে তিনি যতবার বল টাচ করেছেন, সাদউদ্দিন পুরো ম্যাচ খেলেও কিন্তু অতগুলো বল টাচ করতে পারেননি, এবং ওই সময়টাতে তিনি যতগুলো ক্রস বাড়িয়েছিলেন, এবং সমিত সোম যে গোলটা করেছিল, যে কর্নারটা পেয়েছিল, সেই কর্নারটাও কিন্তু উইন করেছিলেন জায়ান আহমেদ। কাজেই এমন একজন ফুটবলার থাকতে কেন একজন যিনি আসলে তার এটা নর্মাল পজিশন না, ওভাররেটেড বলতে পারি, হ্যাঁ একটা ওভাররেটেড বলতেই পারি, লেফট ব্যাকে একটা সময় ইসা ফয়সাল খেলতেন, তাকেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না। কেন আসলে কাবরেরা এই বিষয়গুলো দেখছে না, কেন সাদকেই বারবার খেলিয়ে যাচ্ছেন, এটা আসলে আমার মাথায় আসে না। আসলে নিশ্চয়ই এখানে কোচেরও কিছু ভূমিকা আছে। আমি যে কারণে প্রশ্নটা তুললাম, আমরা যদি একটু সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে থাকি, বিভিন্ন ফুটবল গ্রুপ, বিভিন্ন ফুটবল ফলোয়াররা বিভিন্ন ধরনের লেখালেখি করে, তারাও কিন্তু বারবার এই প্রশ্নটাই তুলেছে, কেন সাদকে এখন পর্যন্ত ম্যাচের পর ম্যাচ খেলানো হচ্ছে, কেন জায়ানকে সুযোগ দেওয়া হচ্ছে না, যেহেতু তাদের পজিশনটা একই। সেখান থেকে আপনার কাছে জানতে চাওয়া, এটা আসলে আমরাও সঠিক জানি না, আপনিও যেটা বললেন সঠিক জানা নেই কাবরেরা কোন জায়গা থেকে আসলে সাদকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাচ্ছেন। সামনে ভারত ম্যাচ আমরা
আপনার আমরা শুরুতে যেটা বলেছিলাম স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা উক্তি, যদি ট্রফি জিততে হয় ডিফেন্ডার ছাড়া কোনো গতি নেই, ডিফেন্ডারকে ট্রফি জেতাতে হয়। তো আসলে এই ডিফেন্ডাররা যদি আমাদের ভারতের বিপক্ষে ভালো না করে, হয়তো ভারতকে হারিয়ে আমরা অন্ততপক্ষে একটা সম্মানজনক জায়গায় থেকে এশিয়ান কাপ বাছাই পর্বটা শেষ করতে পারবো না। তবে আমার বিশ্বাস, আমার মনে করি আপনারও বিশ্বাস, বাংলাদেশ টিম বা দেশের মাটিতে অন্তত ভারতের বিপক্ষে অন্ততপক্ষে নিজেদের জাতটা চেনাবে, ভারতকে খুব ভালোভাবেই হারাবে। আপনার যদি কিছু বলার থেকে আগামী ম্যাচের কোনো প্রেডিকশন? হামজা শমিত আসার পরে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত শুধুমাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেটাতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল। তাছাড়া কিন্তু এই যে কোনো স্বীকৃত যে টুর্নামেন্ট সেখানে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জিততে পারেনি। তো হামজা চৌধুরীর হাতে এখনো কোনো জয় আসেনি। অন্তত এই কারণেই আমি চাবো যে এই টুর্নামেন্টটা যেহেতু একটা এশিয়ান কাপ, যেহেতু বড় একটা টুর্নামেন্ট, বাছাই পর্ব যদিও, অন্তত আমি চাইবো যে ভারতের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশ জিতুক। বাংলাদেশের ফুটবলের যে নতুন জোয়ার, আমি অন্তত চাই যে বাংলাদেশ এই ম্যাচটা জিতে সেই জোয়ারের পালে একটা নতুন একটা হাওয়া দিক। বাংলাদেশকে দেখে, বাংলাদেশের ফুটবল ক্রেজ, বাংলাদেশের প্রবাসী ফুটবলারদেরকে দেখে সুনীল ছেত্রী, যাকে কিনা ভারত অবসর ভাঙিয়ে দলে এনেছিল, তাকে আবার ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে যতটুকু আমরা দেখেছি। আশা করি এই ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে। আশা করি ডিফেন্ডাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে প্লে করবে এবং হাভিয়ার কাবরেরা বাংলাদেশের সেরা একাদশটায় সাজাবেন ভারতের বিপক্ষে খেলার জন্য। দর্শক, আপনাদের সঙ্গে আমরা ছিলাম, কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্স লাইন নিয়ে, যে ডিফেন্স লাইন ভালো না করলে আসলে কোনোভাবেই কোনো ট্রফির কাছাকাছি যাওয়া সম্ভব না। স্ট্রাইকার একটা দুইটা ম্যাচে গোল করে আপনার ম্যাচকে জিতিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী একটা ট্রফি জেতার জন্য পুরো টুর্নামেন্টে ভালো করতে হয়, গোল কনসিড করা যায় না বা গোল কম কনসিড করতে হয়, সেই কাজটা পুরোপুরিটাই পালন করতে হয় ডিফেন্স লাইনকে। আমরা আশা করছি ভারতের বিপক্ষে কাবরেরা একটা ভালো দল সাজাবেন, বাংলাদেশ একটা ভালো ডিফেন্স লাইন পাবে এবং ভারতকে হারাবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি তৌফিকুল ইসলাম।